হাঁড়ি চেঁচেপুচেও পেট ভরার মতো ভাত হলো না। হতাশ চোখে একবার হাঁড়ির দিকে তাকালো সুলোচনা। দুপুরে সবার খাওয়া হয়ে গেছে, সেই শুধু বাকি বাড়ির বড় বউ বলে কথা। রান্নাবান্না করে সবাইকে খাইয়ে তবে না ওর খাবার পালা। থালাতে বেড়ে রাখা ভাতের দানাগুলোর দিকে করুণ দৃষ্টিতে তাকালো সে। পেটে তো রাক্ষসের মতো খিদে, এইটুকুতে কি পেট ভরবে? 2 মাসের শিশুকে বুকের দুধ খাওয়াতে হয়, দুটো পেটের খোরাক তো লাগে। এঁচোড়ের ডালনা অনেকখানি রয়ে গেছে। 2 রকমের মাছ রান্না হয়েছে বলে এঁচোড় খায়নি অনেকেই। শাশুড়ি মা দেখলে গজগজ করবেন। এ বাড়িতে একবেলার রান্না আর একবেলাতে খায় না কেউ। প্রতিবেলার রান্নার জন্য শাশুড়ি মা নিজে আন্দাজ করে চাল ডাল সবজি বের করে দেন ভাড়ার থেকে। একটুও অপচয় উনি পছন্দ করেন না। কতদিন তরকারি বেশি রয়ে গেলে শাশুড়ির ভয়ে বাড়ির পেছনে পুকুরে ফেলে দিয়ে এসেছে সুলোচনা। এঁচোড়ের তরকারিটা আজ ফেলে না দিয়ে নিজের পাতে ঢেলে নিল। এতেই অনেকটা পেট ভরে যাবে। গোগ্রাসে খাবারগুলো গিলছিল। শাশুড়ি মায়ের গলার আওয়াজে চমকে উঠল। এ কি, এতগুলো এঁচোড় রয়ে গেছে? আসলে এঁচোড় খায়নি তো অনেকেই, আমতা আমতা করে সুলোচনা। তুমি এখনো পরিবেশন করা শিখলে না? সুলোচনা চুপ করে থাকে। তিনি আর চোখে ছেলের বইয়ের থালার দিকে তাকালেন। এই এতগুলো এঁচোড় নিয়ে নিলে? শোনো মেয়ে, এরকম সময়ে মেয়েদের এরকমই রাক্ষসী খিদে হয়। খিদেকে বশে রাখতে না পারলে পেট কিন্তু জ্বালা হয়ে যাবে। হাজার খেয়েও পেট ভরাতে পারবে না তখন। যেন ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে। এভাবে মাথা নিচু করে থাকে সুলোচনা। যদিও বুঝতে পারে না ওর পাতে ভাত এত কম কেন, এই নিয়ে শাশুড়ি মায়ের মনে কোনো প্রশ্ন এলো না কেন। খুঁজে পেতে জর্দার কৌটোটা বের করে নিতে নিতে শাশুড়ি বেজার গলায় বললেন, এত করে বলি পরিবেশন করার সময় খেয়াল রেখো, তরকারি যেন পড়ে না থাকে। জিনিসপত্র নষ্ট হলে খারাপ লাগে, বোঝো না? বাবার জমিদারি ছিল তো, এসব বুঝবেই বা কী করে। মোক্ষম খোঁচাটা মেরে বেরিয়ে গেলেন তিনি। কষ্ট হলেও কিছু বলতে পারে না সুলোচনা। সত্যিই ওর বাবা গরিব, অনেক অভাব থেকে বড় হয়েছে, কিন্তু কখনো খাওয়ার কষ্ট সহ্য করতে হয়নি। শাক ভাত, আলু সিদ্ধ ভাত, যখন যেমন হোক পেট ভরে খেতে পেরেছে। এভাবে পেটে খিদে নিয়ে খাওয়ার খোঁটা সহ্য করতে হয়নি। এ বাড়িতে আসার পর যেচে পুরো সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে সুলোচনা। বাপের বাড়িতেও কম কাজ করতো না। কাজ করতে কোনো ক্লান্তি নেই ওর, কিন্তু এরকম ছোট ছোট অপমানগুলো বড্ড মনে লাগে। হাত মুখ ধুয়ে রান্নাঘরে শেকল তুলে নিজের ঘরে গিয়ে ঘুমন্ত 2 মাসের ছেলেকে কোলে তুলে নিয়েছে সবে। ননদ এসে ঢুকল। ওর মুখে হাসি হাসি, যেন খুব মজার কথা শুনে এসেছে কুকু। বৌদি, তুমি নাকি আজ এতগুলো এঁচোড় একা একাই খেয়ে নিয়েছো? খেলে কি করে গো? খেয়েছে ভালোই করেছে, বৌদির পেট বৌদি খেয়েছে, তাতে তোর কি রে? দাদাকে বলে দেব এবার বাড়ি আসার সময় যেন এত বড় একটা এঁচোড় নিয়ে আসে। পেছন থেকে ছোট দেওর ফুট কাটে। সম্মিলিত হাসির ঝড় বয়ে যায়। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হয় সুলোচনার। ওদের একবারও মনে হলো না এতগুলো তরকারিও একা একা খেলো কেন। ওদের বুঝিয়েও লাভ নেই, কিছুই বুঝবে না। মাঝখান থেকে সুলোচনা আবার হাসির পাত্রী হবে। ওরা তো দূর, স্বামী কি কিছু বোঝে? বাড়ি আসে যখন কিছু বলতে গেলেও বুঝতে চায় না, উল্টে সুলোচনাকেই বোঝায়। তোমার ভুল হচ্ছে গো, আমার মা মোটেই অমন নন। একটু মানিয়ে গুছিয়ে চললেই দেখবে সব ঠিক হয়ে আছে। আর কিছু বলার ইচ্ছে থাকে না তখন। বড্ড অভিমান হয়। স্বামীর কান বিষিয়ে তুলতেও রুচি হয় না। ভাবে এটুকু সহ্য করে নিলেই তো হয়। মেয়েদের জন্মই তো হয়েছে সহ্য করার জন্য। ঘরে বসে ছেলেকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে মুড়ি ভাজার সুগন্ধে প্রাণ আনচান করছিল সুলোচনার। শাশুড়ি মা মুড়ি ভাজছেন, ক্ষেতের ধানের মুড়ি। বড্ড খেতে ইচ্ছে করছে এক মুঠো। ননদ দেওররা রান্নাঘরে ভিড় জমিয়েছে। গরম গরম সদ্য ভাজা মুড়ি মাখা হচ্ছে ক্ষেতের কচি শশা দিয়ে, সঙ্গে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাও আছে। জিভে জল এসে যায় সুলোচনার। ছেলের জন্মের পর থেকে পেটে যেন সবসময় খিদে লেগেই থাকে, কিন্তু এখন তো খেতে পাবে না। শাশুড়িমা বলেন,
বাড়ির বউদের যখন তখন খেতে নেই, তিনি নিজেও খাবেন না। কাল সকালের আগে ওই মুড়ি সুলোচনার ভাগ্যে নেই। বাড়ির বউ হলে কি খাওয়ার ইচ্ছে উবে যায়? রাতে রান্না করার সময় চুপি চুপি একবার মুড়ির টিনটা খুলে দেখল। সাদা সাদা ফুলকো ফুলকো মুড়ি, কি সুন্দর দেখতে! নতুন ভাজা মুড়ির কি সুবাস! এক মুঠো মুখে পুড়ে দেওয়ার লোভ কোনো মতে সামলে নেয় সে। রাতে সবার খাওয়া হয়ে যেতে রান্নাঘরের কাজ সেরে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ ওর মনে হলো অল্প একটু মুড়ি লুকিয়ে ঘরে নিয়ে যাবে। লোভ সামলানো যে বেজায় দায়। সাবধানে চারপাশে তাকিয়ে মুড়ির টিনটা খুলে বেতের ছোট্ট ধামাতে কিছু মুড়ি ভরে নিল। শাড়ির আঁচলের তলায় ওটা লুকিয়ে ঘুরে দাঁড়াতে গিয়েই চমকে উঠল। ননদ খুকু ঢুকছে রান্নাঘরে। বৌদি, মা বলল দুধটা আবার একবার জাল দিয়ে দিতে। আচ্ছা, মাথা হেলালো সুলোচনা। ওর বুক ধরাস ধরাস করছে। চলে যেতে গিয়েও ঘুরে তাকালো খুকু। তোমার আঁচলের নিচে কি লুকিয়েছ? কিছু না তো। সুলোচনার মুখ সাদা। কিছু না, স্পষ্ট দেখা যাচ্ছে কিছু একটা লুকিয়ে রেখেছ। না না, কিচ্ছু না। খুকু এগিয়ে এসে জোর করে শাড়ির আঁচল সরিয়ে ধামা ভরা মুড়ি আবিষ্কার করে ফেলল। কিছুক্ষণ হাঁ করে রইল সে। তারপরে শুরু হলো হাসি। মা, দেখে যাও তোমার ছেলের বউয়ের কাণ্ড। চুরি করে মুড়ি খাচ্ছেন তিনি। হাসতে হাসতে গড়িয়েই পড়ে খুকু। বাড়ি শুদ্ধ সবাই এসে জড়ো হলো। রান্নাঘরে চলল হাসাহাসির ধুম। শুধু শ্বশুরমশাই বললেন, তখন সবাই মিলে মুড়ি মেখে খেলাম, ওকেও তো একটু দিতে পারতে। ভর সন্ধেবেলায় ও কেন খাবে? আমি খেয়েছি নাকি? শাশুড়ি ফুঁসে উঠলেন। আহা, ও তো একটা বাচ্চা মেয়ে, খেতে ইচ্ছে করবে না? বাড়ির বউয়ের এত লোভ কিসের? শ্বশুরমশাই চুপ করে গেলেন। সুলোচনা লজ্জায় মাথা তুলতে পারছিল না। কেন যে এমন বোকার মতো কাজ করলো? লোকটা কি সামলে রাখা যেত না একটু? দিন সাতেক পর এক বিকেল বেলায় অজয় এসে হাজির। সবার জন্যে কিছু না কিছু নিয়ে এসেছে। ওকে ঘিরে কলরব করছে সবাই। সুলোচনা দূর থেকে দেখছিল মানুষটাকে। বুকের মধ্যে তখন থেকে চলছে লাবডুব লাবডুব। কতক্ষণে কাছে পাবে ওকে। সন্ধে গড়ানোর পর ঘরে ঢুকলো অজয়। ছেলে ঘুমিয়ে তখন কাদা। একবার ছেলের মাথায় হাত রেখে আদর করল। তারপর সুলোচনার দিকে তাকিয়ে হাসল। কেমন আছো? ভালো, কিন্তু তুমি এমন রোগা হয়ে গেছো কেন? ভালো করে খাও না নাকি? প্রতিবার সেই একই কথা। রোগা কেন হব? আমি খুব ভালো করেই খাওয়া দাওয়া করি। রোগা তো তুমি হয়েছ। অজয় তাকিয়ে আছে। বাচ্চা হওয়ার পর একটু অমন হয়, গম্ভীর মুখে বলল সুলোচনা। তাই বুঝি? হেসে ফেলল অজয়। লজ্জা পেয়ে সুলোচনা বলল, আমি রান্নাঘরে যাই, কাজ আছে। রাতে ভাত খেতে বসেছিল সবাই। অজয় আসাতে অনেক কিছু রান্না হয়েছে আজ। সুলোচনা পরিবেশন করছিল। খুকু হঠাৎ হাসতে হাসতে বলল, তোর বউ চোর রে দাদা। মানে? চমকে উঠেছে অজয়। চুরি করে মুড়ি খেতে গেছিল। খুকু এখনো হাসছে। অজয় হাঁ করে তাকিয়েছিল। পুরো ব্যাপারটা বেশ মজা করে বলা হলো ওকে। সুলোচনার মুখ কালো হয়েছিল। সবটা শুনে অজয় কিন্তু হাসল না, গম্ভীর হয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, ওকে চুরি করে খেতে হলো কেন মা? শাশুড়ি চট করে জবাব দিতে পারলেন না। বাকিরাও চুপ হয়ে গেছে। অজয় আর একটাও কথা না বলে চুপচাপ খেয়ে উঠে গেল। সবার মুখে একটা অস্বস্তির ছাপ। রাতে নিজের ঘরে বন্ধ দরজার ভিতরে অজয় বউকে বলল, তুমি কি নিজের ইচ্ছে মতো খেতে পাও না? সুলোচনা কেঁদে ফেলল হু হু করে। অজয় সেদিকে তাকিয়ে আরও গম্ভীর হয়ে গেল। কিছুদিন বাড়িতে কাটিয়ে ফিরে যাবার সময় মাকে বলল, 2-3 মাস পর আমি এসে সুলোচনাকে নিয়ে যাব। চমকে উঠলেন অজয়ের মা। ছেলে তো এই 2 বছরে কখনো বউকে নিয়ে যাওয়ার কথা বলেনি। ভয়ে ভয়ে বললেন, কেন রে বাবা? আমার ওখানে একা একা থাকতে কষ্ট হচ্ছে মা। চুপ করে রইলেন তিনি। ছেলে হঠাৎ কেন এই কথা বলছে কিছুটা আঁচ করতে পারছেন, কিন্তু কিছু বলার সাহস নেই। ছেলেও যে এই ব্যাপারে কিছু বলবে না জানেন। বড্ড চাপা তার বড় ছেলে। সুলোচনা যেন আচ্ছন্ন হয়েছিল একটা ঘোরে। সত্যি কি অজয়কে নিয়ে যাবে?
স্বামীর ওপর বড্ড অভিমান ছিল ওর। ভাবতো স্বামী ওকে বোঝে না। এখন মনে হচ্ছে ও নিজেই বুঝতে পারেনি মানুষটাকে। আর কেউ না বুঝলেও অজয় ঠিক বুঝতে পেরেছে ওর কষ্টটা। দীর্ঘদিনের অসম্মানের জীবন থেকে মুক্তি আসছে অবশেষে। ছলছল কৃতজ্ঞ চোখে বরের দিকে তাকালো সে। অজয় গভীর মমতায় তাকিয়েছিল রোগা বউটার দিকে। একটু দেরি হয়ে গেল ওকে বুঝতে। তা হোক, বুঝতে যখন পেরেইছে, শক্ত দুখানা হাতে আগলে রাখতেও পারবে বাকি জীবনটা। লেখা গল্পের শেষটা। কলমে মাধবী ভট্টাচার্য, কণ্ঠে আমি তৃপ্তি।